আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স সকল ডিপার্টমেন্টের জন্যই জার্নাল, অর্থাৎ আপনারা যে যে ডিপার্টমেন্টে পড়েন, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ডিপার্টমেন্ট অফ ফিনান্স বা ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই বাধ্যতামূলক জার্নাল আপনাদের অবশ্যই করতে হবে। তো যারা ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসিতে কমার্স থেকে আসছেন তাদের অবশ্যই জার্নাল করা আছে। তাহারা এখানে অনেকটাই সুবিধা পাবেন, তবে ওখানে করছেন বাংলাতে আর এখানে করতে হবে আপনাদের ইংলিশে। সেক্ষেত্রে ইংলিশ বেসিক একটু ভালো হলে সুবিধা হয়, না হলে আপনারা করতে করতে অবশ্যই শিখে যাবেন। আর বিশেষ করে যারা বিএম শাখা থেকে আসছেন তারাও হয়তো অনেকটা ধারণা আছে, কিন্তু একদম যারা মানবিক বা বিজ্ঞান বিভাগ থেকে আসছেন তারা আসলে জার্নাল সম্পর্কে কোনো ধারণাই নেই। তো তাদের ক্ষেত্রে হয়তো প্রথমে একটু সমস্যা হতে পারে, তবে আশা করা যায় খুব বেশি সমস্যা হবে না। আর যারা বিশেষ করে আমাদের বিবিএমবি সলিউশন এর স্টুডেন্ট, তারা অবশ্যই আমি ওখানে অফলাইনে যেটা পড়াবো, আপনারা বাসাতে যদি কোনো অঙ্কের সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের এই ভিডিওটি দেখলে আশা করা যায় আপনারা ক্লিয়ার হবেন। আর যারা শুধুমাত্র আমাদের ভিডিও ক্লাসগুলো দেখবেন তাদেরকে একটা বলতে চাই, যদি আপনারা কোনো কথা বা কোনো সমস্যা বুঝতে না পারেন তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ বোঝানোর সর্বাত্মক চেষ্টা করব। তাহলে চলুন আজকে আমরা জার্নাল বিষয় নিয়ে যে মৌলিক আলোচনা আছে সেই আলোচনাগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তো আমরা বিশেষ করে যারা আমাদের অফলাইনের স্টুডেন্ট তারা খুব ভালোভাবে জানেন, আমরা সাধারণত ফার্স্টে আলোচনা করি একটা শীট দিয়ে, যে শীটটাতে সাধারণত আপনাদের অঙ্ক করার নিয়ম নীতিগুলো আলোচনা করা হয় এবং কিছু কলা কৌশলগুলো তুলে ধরা হয়। তো যারা একদম নতুন, বিশেষ করে বললামই তো, আপনারা যারা মানবিক বা বিজ্ঞান থেকে আসছেন তাদের আসলে এই মৌলিক ধারণাগুলো থাকা একান্ত প্রয়োজন। তো শুরুতে যদি আপনাদের এই শীট সম্পর্কে ধারণা দেই, তাহলে সেটা ফার্স্টে আমরা আলোচনা করেছি যে ব্যবসায় অর্থাৎ বিজনেস মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করাকেই ব্যবসা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করাকেই ব্যবসা বলে। অর্থাৎ আপনি কিছু টাকা যদি কোনো খাতে বিনিয়োগ করেন, অর্থাৎ লাভের প্রত্যাশায় বা মুনাফার প্রত্যাশায়, তাহলে সেটা ব্যবসায়। বিনিয়োগ লাভের প্রত্যাশায় লেনদেন কার্য পরিচালনা করাকেই বিনিয়োগ বলে। লাভের প্রত্যাশায় লেনদেন কার্যক্রম পরিচালনা করাকেই বিনিয়োগ বলে। অর্থাৎ আপনি কোথাও থেকে কিছু ক্রয় করে আবার কোথাও বিক্রি করে, অর্থাৎ লেনদেনের মাধ্যমে যদি আপনি কোনো কিছু অর্জন করতে চান তবে সেক্ষেত্রে তাকে বিনিয়োগ বোঝায়। ঘটনা প্রাত্যহিক জীবনে মানবীয় সকল আচরণকে ঘটনা বলে। যতক্ষণ পর্যন্ত আপনি কারোর সাথে কোনো গল্প বা কোনো আলাপ চারিতার মধ্যে আবদ্ধ থাকবেন তখন তাকে ঘটনা বলে। কিন্তু যখন কোনো ঘটনা আর্থিক লেনদেন উৎপাদিত হয় তখন সেটাকে লেনদেন বলে। অর্থাৎ লেনদেন আমরা ট্রানজাকশন সম্পর্কে জানবো। এখানে আমরা বইয়ের ভাষাতে বলছি কি, যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ঘটনাকেই লেনদেন বলে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকেই লেনদেন বলে। অর্থাৎ যে কোনো লেনদেনের মধ্যে যখন টাকা পয়সার আদান প্রদান ঘটে তখন তাকে লেনদেন বোঝায়। হিসাব লেনদেন সমূহ সংরক্ষণ বা লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে হিসাব বলে। যেহেতু লেনদেনের মারফত অর্থের আদান প্রদান ঘটে সেহেতু অবশ্যই সেটা আমাদের হিসাব রাখার প্রয়োজন পড়ে। তো লেনদেন সমূহ সংরক্ষণ বা লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকেই হিসাব বলে। হিসাব রক্ষণ নির্দিষ্ট নিয়ম মেনে লেনদেন লিপিবদ্ধকরণ ও হিসাব সংরক্ষণ প্রক্রিয়াকে হিসাব রক্ষণ বলে। নির্দিষ্ট নিয়ম মেনে প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি থাকে, তো হিসাব রক্ষণের যে নিয়ম নীতি সেটাই হচ্ছে হিসাব রক্ষণ। হিসাব বিজ্ঞান হিসাব সংরক্ষণের নিয়ম নীতি যে বইতে আলোচিত হয় তা হিসাব বিজ্ঞান। অর্থাৎ সঠিকভাবে হিসাব সংরক্ষণের জন্য যে নীতিমালার বই বা যে বইতে নীতিমালাগুলো আলোচনা করা হয় সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই বলা হয় জাবেদা বহিকে। তো জাবেদা বহি বলতে কি বোঝায়, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে লেনদেনগুলোকে দুটি পক্ষ ডেবিট ও ক্রেডিট ভাবে বিভক্ত করে লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে জাবেদা বহি বলে। অর্থাৎ
কোনো প্রতিষ্ঠানে যখন লেনদেন ঘটে তখন এক পক্ষ সুবিধা প্রদান করে এবং আরেক পক্ষ সুবিধা গ্রহণ করে, এবং এই দুই পক্ষকে ডেবিট ও ক্রেডিট ভাগে বিভক্ত করে নিবন্ধকরণ প্রক্রিয়াকেই জাবেদাবহি বলে। খতিয়ান ব্যবসা প্রতিষ্ঠানের সমজাতীয় প্রতিটি লেনদেন পৃথক পৃথক হিসাব বই খোলার প্রক্রিয়াকে খতিয়ান হিসাব বলে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের লেনদেনগুলো সংরক্ষণ করার পরে সমজাতীয় কিছু লেনদেন সমূহকে পৃথক পৃথকভাবে বই খোলাকে খতিয়ান বলে। আসলে এইগুলো মুখের ভাষায় আসলে বোঝা সম্ভব না। যখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করবো তখন আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। আর যারা মোটামুটি বিএম শাখা থেকে আসছেন অথবা কমার্স থেকে আসছেন তারা মোটামুটিভাবে এ সম্পর্কে ধারণা আছে, হয়তো কিছুটা বললেই বুঝতে পারছেন। তবে মানবিক ও বিজ্ঞান শিক্ষার্থীর ক্ষেত্রে হয়তো বা বিষয়গুলো সব নতুন মনে হতে পারে। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যখন গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব তখন আপনারা ক্লিয়ার হবেন। রেয়ামিল ব্যবসায় প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেন সমূহ জাবেদা ও খতিয়ান হিসাব বইতে লিপিবদ্ধ শেষে সম্পদ, খরচ, আয় ও দায়ের উদ্বৃত্ত পৃথক পৃথক করে যে বইতে তুলে ধরা হয় তাকে রেয়ামিল বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো সংগঠিত হয় তার মধ্যে সাধারণত চারটা পক্ষ থাকে, যেমন আয়, দায়, খরচ ও সম্পদ। তো এই জিনিসগুলোই আমাদের রেয়ামিলে পরিষ্কৃত করার যে ছক সেটাকে বোঝানো হয় বা বিবরণীকে বোঝানো হয় রেয়ামিল। রেয়ামিল প্রস্তুতের পূর্ব শর্ত: রেয়ামিলের ডেবিট পাশে সম্পদ ও খরচ বসে এবং রেয়ামিলের ক্রেডিট পাশে আয় ও দায় বসে। সর্বোপরি ডেবিট ও ক্রেডিট পাশ মিলে যায়। অর্থাৎ পৃথিবী জন্মলগ্ন থেকে এবং ধ্বংসের আগ পর্যন্ত হিসাব বিজ্ঞানের কোনো নিয়ম নীতি যদি পরিবর্তন না ঘটে তাহলে অবশ্যই রেয়ামিলের ডেবিট পাশে শুধুমাত্র সম্পদ ও খরচ বসবে এবং ক্রেডিট পাশে আয় ও দায় বসবে, এবং আয় দায়ের মাঝখানে মালিকানা সত্ত্ব ক্রেডিট পাশে লিপিবদ্ধ হয় এবং সর্বোপরি ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ মিলে যায়। জাবেদা নির্ণয় পদ্ধতি: জাবেদা নির্ণয় পদ্ধতি বিভিন্ন বইতে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করা হয়েছে। আমরা বোঝার সুবিধার্থে কয়েকটি ধাপে জাবেদা নির্ণয় পদ্ধতি বা সূত্রগুলো আলোচনা করে থাকি। সূত্রগুলোর মধ্যে আছে সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ ও সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। যদি আমরা ইংলিশে বলি তাহলে ইনক্রিজ অ্যাসেট ডেবিট এবং ডিক্রিজ অ্যাসেট ক্রেডিট। পক্ষান্তরে খরচ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং খরচ ও ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। বলতে গেলে সম্পদ এবং খরচ একই বিষয়, অর্থাৎ সম্পদ এবং খরচ দুটো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় এবং যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ইনক্রিজ এক্সপেন্স ডেবিট এবং ডিক্রিজ এক্সপেন্স ক্রেডিট। আয় হ্রাস পেলে ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সম্পদ এবং খরচের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয় এবং আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে দাঁড়াই ডিক্রিজ রেভিনিউ ডেবিট আর ইনক্রিজ রেভিনিউ ক্রেডিট। দায় হ্রাস পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় এবং দায় এবং মালিকানা সত্ত্ব একই বিষয়, যার কারণে দায়ও যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয় এবং যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। ইংলিশে দাঁড়াই ডিক্রিজ লিয়াবিলিটিস ডেবিট এবং ইনক্রিজ লিয়াবিলিটিস ক্রেডিট। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা শুরুতে বলছি আয় ও দায়ের মাঝখানে আছে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব আয় দায়েরই একটা অংশ, তাই মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হ্রাস পায় তাহলে ক্রেডিট হয় এবং যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। মনে রাখার কৌশল: সম্পদ ও সম্পত্তি এবং খরচ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ সম্পত্তি খরচ বা ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। অর্থাৎ যেটা আমরা একটু আগে বললাম যে সম্পদ এবং খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। পক্ষান্তরে আয় ও দায় ও মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয় এবং যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। এখন যেহেতু আমরা সূত্রগুলো আলোচনা মারফত আমরা দেখতে পেলাম যে সম্পদের মধ্যে সূত্রগুলোর মধ্যে কিছু বিষয় উল্লেখযোগ্য, তার মধ্যে হলো খরচ, সম্পদ, আয়, দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন এবং চেনা প্রয়োজন, তা না হলে আমরা জাবেদা করতে পারবো না। যার কারণে আমরা এই শীটের মারফতে আপনাদের কিছু এই সম্পদ, খরচ, আয়, দায় ও মালিকানা সত্ত্ব চেনানোর চেষ্টা করছি। আগে বাংলাতে কি ছিল, এখন ইংলিশে কি নামে থাকতে পারে, সেগুলো দিয়েই আমরা এই শীট সাজিয়েছি। আমি আবার বলছি, যারা আমাদের অফলাইনের স্টুডেন্ট তাদের প্রত্যেকের হাতে এই শীট আছে, এবং যারা আপনারা যদি ভিডিও ক্লাস দেখে ভালো লাগে এবং আপনারা এই শীট সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারেন, ওখানে পিডিএফ দেওয়া থাকে। তাছাড়া আপনারা আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদের বিনামূল্যে এই পিডিএফ দিয়ে থাকবো ইনশাআল্লাহ।
তো আবার মূল কথায় আসি, কিছু সম্পদ ও সম্পত্তির সমূহ: নগদ ক্যাশ, বিবিধ দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য বিল নোট রিসিভেবল, পণ্য গুডস, মজুদ পণ্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অগ্রিম খরচ প্রিপেড এক্সপেন্স, মনিহারি সাপ্লাইস, দালান কোঠা বিল্ডিং, যন্ত্রপাতি মেশিনারি, সরঞ্জাম ইকুইপমেন্ট, আসবাবপত্র ফার্নিচার, ভূমি ল্যান্ড, সুনাম গুডউইল, প্যাটেন্ট, প্যাটেন্ট মানে প্যাটেন্টই বোঝাই, গন্তসত্ত্ব কপিরাইট, গাড়ি ভ্যান ইটিসি ইত্যাদি। অর্থাৎ এই সম্পদগুলো আপনারা সাধারণত বেশি বেশি পেয়ে থাকবেন, যার কারণে আমরা বাংলা এবং ইংরেজি দুটোই দিয়ে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। তবে এছাড়াও আপনারা অঙ্ক করার ক্ষেত্রে হয়তো দু একটি সম্পত্তির সম্মুখীন হতে পারেন, তবে সাধারণত এগুলোই বেশি থাকে। এবার আমরা খরচ দেখব। তো খরচ ও ব্যয়সমূহ: বেতন স্যালারি, ভাড়া রেন্ট, বিমা খরচ ইন্স্যুরেন্স এক্সপেন্স, ক্রয় পারচেস, মনিহারি খরচ সাপ্লাইজ এক্সপেন্স, অনাদায়ী খরচ ব্যাড ডেট এক্সপেন্স, অবশ্যই ডিপ্রিসিয়েশন, সুদ প্রদান খরচ ইন্টারেস্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ক্রয় পরিবহন ফ্রেট ইন বা ফ্রেজ ইন, বিক্রয় পরিবহন ফ্রেট আউট বা ফ্রেজ আউট, বিবিধ খরচ ইউটিলিটি এক্সপেন্স, মেরামত খরচ রিপেয়ার এক্সপেন্স ইত্যাদি ইটিসি। অর্থাৎ এই খরচগুলো সাধারণত আপনারা করতে গেলে বেশি বেশি পাবেন, যার কারণে আমরা বাংলা ইংরেজি দুটোই আপনাদের দেখানোর ও জানার চেষ্টা করছি। তাছাড়াও নতুনত্ব দু একটি খরচ আপনাদের সম্মুখীন হতে পারেন, যা আপনারা করতে করতে সেগুলো সম্পর্কে অবগত হবেন। কিছু আয়সমূহ: সেবায় সার্ভিস রেভিনিউ, বিক্রয় সেলস, ভাড়ায় রেন্ট রেভিনিউ, শিক্ষানিবেশ সেলামি অ্যাপার্টমেন্টশিপ প্রিমিয়াম, সুদ প্রাপ্তি ইন্টারেস্ট রেভিনিউ ইত্যাদি। এক কথায় যে কোনো নামের সহিত যদি রেভিনিউ বা ইনকাম থাকে তাহলে সেটা আয় বোঝায়। তাছাড়া সাধারণত করতে গেলে যেগুলো আমি বললাম সাধারণত এগুলো আপনারা বেশি বেশি পাবেন। কিছু দায়সমূহ: বিবিধ পাওনাদার অ্যাকাউন্টস পেবল, প্রদেয় বিল নোটস পেবল, অনুপার্জিত আয় আনার রেভিনিউ, সকল প্রকার বকেয়া খরচ অল এক্সপেন্স পেবল। অর্থাৎ যে কোনো ধরনের খরচ বকেয়া থাকলেই সেটা দায়ের মধ্যে গণ্য হয়। কিছু মালিকানা সত্ত্বসমূহ: মূলধন ক্যাপিটাল, উত্তোলন ড্রয়িং, লভ্যাংশ ডিভিডেন্ড, অতিরিক্ত মূলধন অডিশনাল ক্যাপিটাল, নেট লাভ বা ক্ষতি অর্থাৎ নেট প্রফিট বা নেট লস ইত্যাদি। এগুলো সাধারণত মালিকানা সত্ত্ব এবং মালিকানা সত্ত্ব চিরস্থায়ী, এর কোনো পরিবর্তন হয় না। হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু এই হিসাবের কোনো পরিবর্তন হয় না, কারণ মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট হয়। আমরা জাবেদা করার ক্ষেত্রে কিছু বিষয় বা কিছু টেকনিক মনে রাখতে হবে বা কৌশল জানা প্রয়োজন, নইলে আমাদের অঙ্ক ধরতে অনেকাংশেই সমস্যা হবে। আর এই জিনিসগুলো যদি আমরা মাথার মধ্যে রাখি বা ঠোঁটের উপরে রাখি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। যেমন যদি লেনদেনের মধ্যে ইন ক্যাশ, অন ক্যাশ, অ্যাট ক্যাশ, বাই ক্যাশ, ফর ক্যাশ উল্লেখ থাকে, অথবা যদি কোনো কিছু বলার না থাকে অর্থাৎ নগদ বা বাকি কোনো কিছু না বোঝায় তাহলে নগদ ধরে হিসাব করতে হবে। অর্থাৎ যখন আমরা লেনদেনগুলো অঙ্কে রূপান্তর করতে যাব অর্থাৎ জার্নাল করতে যাব তখন যদি লেনদেনের সহিত ইন ক্যাশ, অন ক্যাশ, বাই ক্যাশ, ফর ক্যাশ, অ্যাট ক্যাশ এই ধরনের নগদ বোঝায় অথবা নগদ বাকি কোনো কিছুই উল্লেখ না থাকে বা চেনার মতো কোনো উপায় না থাকে, সেই ক্ষেত্রে আমরা নগদ ধরে হিসাব করব বা নগদ ধরে জার্নাল করব। যদি লেনদেনের মধ্যে অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, বিল্ড উল্লেখ থাকে অথবা যদি ফর্ম বা 2 দিয়ে যে কোনো ব্যক্তি অপদেষ্টার নাম উল্লেখ থাকে তাহলে বাকি বোঝায় এবং সেক্ষেত্রে বাকি ধরে হিসাব করতে হয়। অর্থাৎ যদি লেনদেনের মধ্যে অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, বিল এবং ফর্ম বা 2 দিয়ে যে কোনো ব্যক্তি অপদেষ্টার নাম বোঝায় তাহলে সেটা বাকি এবং আমরা বাকি ধরেই জার্নাল এন্ট্রি করব। যদি লেনদেনের মধ্যে অ্যাক্রুড ডিউ, আউটস্ট্যান্ডিং অন ইট, উড, বিল্ড, আনপেইড উল্লেখ থাকে তাহলে বকেয়া লেনদেন বোঝায়, সেক্ষেত্রে বকেয়া ধরে হিসাব করতে হবে। সাধারণত এই কথাগুলো খরচের সাথে থাকে বা আয়ের সাথে থাকে। যদি লেনদেনের মধ্যে প্রিপেইড বা অ্যাডভান্স উল্লেখ থাকে অথবা যদি তারিখ উল্লেখ পূর্বক অগ্রিম বোঝায় সেক্ষেত্রে অগ্রিম লেনদেন ধরে হিসাব করতে হয়। অর্থাৎ প্রিপেইড এবং অ্যাডভান্স যদি থাকে তাহলে অগ্রিম বোঝায়। তাছাড়া যদি নির্দিষ্ট একটা তারিখ থেকে অপর একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত দেওয়া আছে বা রয়েছে এরকম বোঝায়, সেক্ষেত্রে অগ্রিম ধরে হিসাব করতে হয় বা অগ্রিম ধরে আমরা জাবেদা করব। যদি বাকিতে পারচেস সৃষ্টি হয় তাহলে অ্যাকাউন্টস পেবলের সৃষ্টি হয়। এছাড়া যে কোনো বকেয়া খরচের ফলে উক্ত খরচ পেবলের সৃষ্টি হয়। অর্থাৎ বাকিতে যে কোনো ধরনের
খরচ যদি সৃষ্টি হয় তাহলে সেই খরচ পেবল হয়, অর্থাৎ স্যালারি বকে আছে সেই ক্ষেত্রে যাবে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট। তবে যদি পারচেস বাকিতে সৃষ্টি হয় তাহলে অ্যাকাউন্টস পেবলের সৃষ্টি হয়। পক্ষান্তরে যদি বাকিতে সেল সৃষ্টি হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সৃষ্টি হয়। এছাড়া যে কোনো বকেয়া আয়ের ফলে রিসিভেবলের সৃষ্টি হয়, অর্থাৎ যদি আপনি বাকিতে বিক্রয় সংঘটিত হয় এরূপ লেনদেন পান সেক্ষেত্রে যাবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। তাছাড়াও যদি কোনো সেবা আয় বা কোনো ধরনের আয় বাকিতে সংঘটিত হয় সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবলের সৃষ্টি হয়, বা ওই নাম বা ওই আয়ের নাম রিসিভেবল সৃষ্টি হতে পারে। এই হচ্ছে আমাদের জাবেদা করার মুখ্য বিষয় বা মূল কথা, মূল লেনদেন বা আলোচ্য বিষয়। এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করা যায় আপনি জাবেদা খুব সহজেই মাথায় নিতে পারবেন বা খুব সহজেই জার্নাল এন্ট্রি করতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করলাম জাবেদার এই মৌলিক বিষয়গুলো নিয়ে। আগামী দিনকে আমরা এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে বা এই বিষয়গুলো যদি আপনাদের জাবেদা শেখার আগ্রহ থাকে তাহলে এই বিষয়গুলো আপনারা বাসাতে রিপিট কয়েকবার শুনবেন। আর যারা আমাদের অফলাইনের স্টুডেন্ট তারা তো অবশ্যই আপনারা ওগুলো শীট দেওয়া আছে ভালো করে পড়বেন। আমরা আগামী দিনকে আমাদের এই শীটে কিছু জার্নাল এন্ট্রি আছে সেই জার্নালগুলো দিয়ে আপনাদের অঙ্ক বোঝানোর চেষ্টা করব। আশা করা যায় আপনারা অতি সহজেই জাবেদা শিখে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।